পুরো ক্রিকেট বিশ্বে যেখানে সব ক্রিকেটাররা প্রথমে টেস্ট, তারপর ওয়ানডে এবং তারপর টি-টোয়েন্টিতে অপশন নেই, সেই জায়গাতে উল্টোটা ঘটিয়েছে ইন্ডিয়ার তিনজন ক্রিকেটার। তারা টি-টোয়েন্টি থেকে অপশনের ঘোষণা দিয়েছে আগে। আমি কথা বলছি রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার কথা। আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়া সাউথ আফ্রিকার বিপক্ষে গত 29 জুন ফাইনাল ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। 17 বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবং এই ফাইনাল ম্যাচে ইন্ডিয়ার রেকর্ড বুকে আরও কয়েকটি রেকর্ড যোগ হলো, যেমনটা রাহুল দ্রাবিড়ের কোচিং থেকে অবসর, তাছাড়া রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার একে একে অবসর। প্রথমত বিরাট কোহলি, সে যখন ম্যান অফ দ্য ফাইনাল অনুষ্ঠিত হয়, ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়, তখন সে সেখানে ঘোষণা দেয় যে সে এটি ছিল তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, শেষ টি-টোয়েন্টি ম্যাচ সহ। তারপর যখন প্রেস কনফারেন্সে কথা বলে রোহিত শর্মা, তখন রোহিত শর্মা জানায় যে রোহিত শর্মারও এটি শেষ টি-টোয়েন্টি ম্যাচ, শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপর রবীন্দ্র জাদেজা ম্যাচ শেষে ঘোষণা দেয় যে রবীন্দ্র জাদেজারও এটি শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল, শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপও ছিল। এখানে যেই জায়গাতে তিনজন ক্রিকেটার যারা ফর্মে রয়েছে, মানলাম বিরাট কোহলি কিছুটা অফর্মের ছিল, কিন্তু ফাইনাল ম্যাচে কিন্তু পারফর্ম করে দলকে জিতিয়েছে। এই তিনজন মোটামুটি ফর্মে, দুইজন ফর্মে মোটামুটি ফর্মে থাকা, অর্থাৎ বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা দুজন মোটামুটি ফর্মে ছিল, আর রোহিত শর্মা তো ফর্মের তুঙ্গে ছিল। এরকম ফর্মে থাকা তিনজন ক্রিকেটার যে জায়গাতে টি-টোয়েন্টি ফর্মেট থেকে দেশকে বিদায় দিয়ে দিচ্ছে, যাদেরকে নিয়ে অনেকে আশা করছে যে বিরাট কোহলি কমপক্ষে আরো দুটি বিশ্বকাপ খেলতে পারবে বা মিনিমাম একটি, রোহিত শর্মাও আরো একটি বিশ্বকাপ খেলতে পারবে, জাদেজাও খেলতে পারবে, সেই জায়গাতে তারা অপশন নিচ্ছে। কারণ তারা জানে যে সঠিক সময়ে অপশন নিতে হয়, কোন সময় সঠিক সময়ে অপশন নেওয়ার। আর অন্যদিকে একজন বাংলাদেশি ক্রিকেটার রয়েছে যে বহাল তবিয়তে বসে আছে, কিন্তু ফর্ম বা পারফরমেন্সের বেলা কোনো বালাই নেই। আমি কার কথা বলছি অলরেডি আপনারা বুঝে গেছেন, আমরা কথা বলছি দা সাকিব আল হাসানের কথা। হ্যাঁ, অনেকে বলতে পারে যে সাকিব আল হাসানকে নিয়ে বলার আমি কে। এখন বিষয়টি হচ্ছে সাকিব আল হাসান কোনো না কোনো সময় তো অবসরে যেতেই হবে। যখন ভালো ফর্মে থাকা অবস্থায় যে জায়গাতে রোহিত শর্মা, বিরাট কোহলি বা যাদের যারা অপশন নিচ্ছে, সেই জায়গাতে সাকিব আল হাসান যে এমন একটা অবস্থায় রয়েছে যা তার চোখের সমস্যা, তার সর্বোপরি তার 2024 সালে তার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে সে কিন্তু পারফরমেন্স দিতে পারছে না, খুব বাজে একটা অবস্থা। এরকম সময় কিন্তু সাকিব আল হাসানের অপশন কনসিডার করা উচিত। আমি বলছি সাকিব আল হাসান অপশন নিয়ে নিতে, যদি সে পারফর্ম করতে পারে তাহলে সে আরো 5-10 বছর খেলুক। যেমনটা রোহিত শর্মা, বিরাট কোহলির কথা সবাই বলছে যে তারা এত তাড়াতাড়ি অপশন নিল কেন, তারা তো আরো 2-4 বছর খেলতে পারতো টি-টোয়েন্টিতে। সেই জায়গাতে সাকিব আল হাসান তো যেহেতু টি-টোয়েন্টিতে পারফর্ম করতে পারছে না, যদিও 2024 সালে সাকিব আল হাসান শুধুমাত্র টি-টোয়েন্টিতে খেলেছে, টেস্ট একটি খেললেও সেটির পারফরমেন্স দেখার বিষয় না। আর ওডিআই 2024 কোনো খেলেইনি। অ্যাটলিস্ট টি-টোয়েন্টি ফর্মেটে যে ফর্মে রয়েছে, কারণ ওয়ানডে ফর্মেট খেললে বোঝা যেত যে ওয়ানডে ফর্মেটে সাকিব আল হাসান কিরকম করে, বা টেস্ট যদি বেশি খেলতো। একটি মাত্র টেস্ট খেলেছে শ্রীলঙ্কার সাথে, ওই টেস্টে 50 রান করেছে এবং 6টি উইকেট শিকার করেছিল। এখন আমি টেস্টের কথা বলছি না, ওয়ানডে তো এই বছর খেলেইনি, সেটি কনসিডার করা হবে না। কিন্তু টি-টোয়েন্টি ফর্মেটে যেহেতু সে পারফর্ম করতে পারছে না, এবং তার চোখের সমস্যা এবং তার বডি ফিটনেস থেকে সবকিছু তার কাল হয়ে দাঁড়িয়েছে, এরকম সময় তো তার সিদ্ধান্ত নেওয়া উচিত। যে জায়গাতে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো লিজেন্ড ক্রিকেটাররা, সাকিব আল হাসানও অবশ্যই লিজেন্ড, সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার ওয়ার্ল্ডে একজন নেই, কিন্তু এই পড়তি ফর্ম যখন তার চলমান, এরকম সময় তো তার অপশন নেওয়া উচিত, অপশন কনসিডার করা উচিত, ভাবা উচিত অপশন নিয়ে। সেই জায়গাতে সাকিব আল হাসান নাকি 2026 টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও খেলবে। আমি বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার তো সাকিব আল হাসান বলছি, মানে সবচেয়ে সেরা অলরাউন্ডার, কিন্তু বর্তমানে কিন্তু সাকিব আল হাসান 1 নম্বর অলরাউন্ডার নেই। খুব সম্ভবত 5-6 সে নেমে গেছে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে। নিয়মিত তার অধপতন হচ্ছে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে, প্লাস ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ন্যাশনাল টিমের কোনো পারফর্ম করতে পারছে না। এবার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে 64 রান বাদ দিলে কিন্তু কোনো পারফরমেন্স নেই। সেই জায়গাতে সাকিব আল হাসান এখনো বহাল তবিয়ত রয়েছে, তার পারফরমেন্সের বেলায় কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না। অন্যদিকে রোহিত শর্মা, বিরাট কোহলিরা পারফর্ম করেও তারা অপশন নিয়ে দিচ্ছে, কারণ তারা জানে যে সঠিক সময় কোনটা, কোন সময় অপশন নেওয়া উচিত। আমি যদি একটু রোহিত শর্মার পারফরমেন্স নিয়ে কথা বলি, এবারের বিশ্বকাপে রোহিত শর্মা 8 ম্যাচ খেলে 257 রান করেছে, যেখানে এভারেজ তার হচ্ছে 36-এর উপরে, স্ট্রাইক রেট 156.70, 3টি 50 দেখা সে পেয়েছে, 92 তার বেস্ট ছিল। সে এরকম একটি পারফরমেন্স থাকা অবস্থায় সে অপশন নিচ্ছে, কারণ সে জানে যদি আর কিছুদিন খেলে, যদি তার বডি ফিটনেস প্লাস পারফরমেন্সের ঘাটতি দেখা যায়, তখন পুরো দেশ তার অপশন চাইবে। সেই জায়গাতে নিজের সম্মান থাকতে, ফর্মে থাকতে অপশন নেওয়াটা বেটার। অথচ তার বয়স কিন্তু খুব বেশি, এটা 37 বছর সামথিং হবে। রোহিত শর্মা চিন্তা করেছে যে আমি ইন্ডিয়ান একজন ক্যাপ্টেন, আমি টিমকে চ্যাম্পিয়ন করেছি এবং আমি পারফরমেন্স করছি, এবং এই সময় আমার রাইট সময় যে আমি অপশন নেওয়ার, যখন আমার পুরো দেশ আমাকে চাইবে, এরকম সময় কিন্তু অপশন নেওয়া উচিত। ওই অফ ফর্মে গেলে, দল থেকে বাদ পড়লে অপশন নেওয়া উচিত, এরকম
এই থিওরিটা বাংলাদেশ ক্রিকেটে চলে, অন্যান্য দেশের ক্রিকেটে কিন্তু এরকম না। তারা কিন্তু পারফরমেন্সের পিক টাইমে থাকলে, ক্যারিয়ারে পিক টাইমে থাকলে কিন্তু তারা অপশন নিয়ে নেয়, প্রতিবেলায় অপশন নিয়ে নেয়। আমি যদি আমার বিরাট কোহলির কথা বলি, বিরাট কোহলির এবছরটা ভালো যাচ্ছিল না। এবারে বিশ্বকাপে 8 ম্যাচে 151 রান করেছে, 18 ওভারে 112 স্ট্রাইক রেট, একটি 50। যদিও তার এই প্রথম 7 ম্যাচে পারফরমেন্স যাচ্ছে তাই ছিল, কিন্তু শেষ ম্যাচে তার যে 49 বলে 76 রান, এটা সে ম্যান অফ দ্য ফাইনাল হয়েছে, দলকে জিতিয়েছে। যদি বিরাট কোহলি যদি পারফর্ম না করতো তাহলে ইন্ডিয়া হয়তো বা চ্যাম্পিয়ন হতো না, কারণ ইন্ডিয়ার বাকি ক্রিকেটার রোহিত শর্মা, পান্ট অথবা সূর্যকুমার যাদব তারা কিন্তু পুরো বিশ্বকাপ জুড়ে পারফর্ম করছিল, কিন্তু শেষ ফাইনাল ম্যাচে কিন্তু পারফর্ম করেনি। সেই ফাইনাল ম্যাচে কিন্তু বিরাট কোহলি পারফর্ম করে দলকে জিতিয়েছে, দলকে মান বাঁচিয়েছে। এরকম অবস্থায় সে ফাইনাল ম্যাচে ভালো করার পর যখন একটা জিনিস ছিল যে সে অফ ফর্মে ছিল, অপশন নিয়ে নিল না, সে কিন্তু ফাইনাল ম্যাচে পারফর্ম করে দলকে চ্যাম্পিয়ন করে ম্যান অফ দ্য ফাইনাল হয়ে সে অপশন নিয়েছে, এবং সেটি ইতিহাসের পাতায় থাকবে যে বিরাট কোহলি ফাইনাল ম্যাচে সে পারফর্ম করে ম্যান অফ দ্য ফাইনাল হয়ে অপশন নিয়েছিল। রোহিত শর্মাটাও থাকবে যে রোহিত শর্মা ফাইনাল ম্যাচে দলকে জিতিয়ে চ্যাম্পিয়ন করে কিন্তু টি-20 ফর্মেট থেকে অপশন নিয়েছে। অন্যদিকে আমাদের সাকিব আল হাসানের যদি কথা বলি, সাকিব আল হাসান এবারে বিশ্বকাপে 7টি ম্যাচ খেলেছে, 7 ম্যাচে মাত্র 111 রান করেছে, 18.50 তার অ্যাভারেজ, এবং স্ট্রাইক রেট হচ্ছে মাত্র 106.73। ব্যাস্ট 64, ওই নেদারল্যান্ডের বিপক্ষে 46 বলে 64 করেছিল, আর বাকি 6টি ম্যাচে কিন্তু সে ফ্লপ। যদি আমি তার ম্যাচ বাই ম্যাচ স্কোর কার্ডটা বলি, সে শ্রীলঙ্কার বিপক্ষে 14 বলে 8 রান করে আউট হয়েছে, সাউথ আফ্রিকার বিপক্ষে 4 বলে 3, নেদারল্যান্ডের বিপক্ষে 46 বলে 64, এটি একমাত্র ম্যাচ যেটাতে ভালো পারফর্ম করেছে। নেপালের বিপক্ষে 22 বলে 17 করে আউট হয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে 10 বলে 8, ইন্ডিয়ার বিপক্ষে 7 বলে 11, আফগানিস্তানের বিপক্ষে 1 বলে 0। যার থেকে আমরা অনেক বেশি পারফরমেন্স আশা করি, সেই সাকিব আল হাসান যদি পারফর্ম না করি, এরকম পারফরমেন্স করে 7 ম্যাচে 111 রান করে 18 এভারেজে, তাহলে আর কি ভাই বলার আছে। আমি ঠিক আছে, আগে একটা সময় দেখা যেত যে সাকিব আল হাসান ব্যাটিং না পারলে বোলিংয়ে বসিয়ে দিত, অথচ এবার বিশ্বকাপে কিন্তু সাকিব আল হাসানকে ওইভাবে বলার হিসেবে কনসিডারই করা হচ্ছে না। 7 ম্যাচে 6টা ইনিংসে বল করেছে, 3টি উইকেট শিকার করেছে, ইকোনমি 7-এর উপর, 7.5-এর কাছাকাছি, তার বেস্ট 9 রান দিয়ে 2টি। যদিও কিন্তু তার বোলিং ফিগারটা যদি আমি বলি, এবার বিশ্বকাপে সে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে 3 ওভার 30 রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি, বোলিং ভালো হয়নি। দ্বিতীয় ম্যাচে ক্যাপ্টেন শান্ত তার উপরে তেমন ভরসাই করতে পারেনি, যার কারণে 1 ওভারের বেশি তাকে বল করায়নি। তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে 4 ওভার 29 রান দিয়েছে, ভালো বোলিং হয়েছে কিন্তু উইকেট শিকার করতে পারেনি। চতুর্থ ম্যাচে নেপালের বিপক্ষে তো সব বলারই ভালো বল করেছে, সে 2 ওভার 2 বলে 9 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে বোলিংই করানো হয়নি। ইন্ডিয়ার বিপক্ষে 3 ওভার 37 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে, কিন্তু খুব এক্সপেন্সিভ বোলিং করেছিল। আফগানিস্তানের বিপক্ষে ভালো বল করেছে, 4 ওভার 19 রান দিয়েছে, কিন্তু কোনো উইকেটের দেখা সে পায়নি। তার বোলিংটাও কিন্তু এবার বিশ্বকাপে ভালো হয়নি। অনেকে বলতে পারে যে একটি বিশ্বকাপ খারাপ যেতেই পারে। ওভারঅল যদি বলি, হ্যাঁ 2024 সালের কথা বললে, 2024 সালে সাকিব আল হাসান 12টি ম্যাচ খেলেছে, ব্যাটিং এর কথা বলছি। 12 ম্যাচে 11 ইনিংসে 169 রান করেছে, এভারেজ মাত্র 16.90, স্ট্রাইক রেট 106, ব্যাস্ট 64, 50 একটি, তাও বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচটি। একদম ভালো যাচ্ছে না তার এই বছরটা, বোলিংও ভালো হয়নি। 12 ম্যাচে 11 ইনিংসে 9টি উইকেট শিকার করেছে, 7.08 ইকোনমি রেট, ব্যাস্ট 35-4টা। তার বোলিংটা এবছর ভালো হচ্ছে না। এবছর তার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে কিন্তু তার পারফরমেন্স একদম শূন্যের কোঠায় বললেই চলে। অনেকে বলতে পারে যে শুধু একটি বছর নিয়ে কেন পরে আছে, আগের কথা বলছি না কেন। হ্যাঁ, আগের কথা যদি বলি, সাকিব আল হাসান 2023-এ তার এই ব্যাটিং পারফরমেন্স ছিল 8 ম্যাচে 139 রান, 46 ওভারে 133 স্ট্রাইক রেট, ভালো করেছে। 2022 সালে 15 ম্যাচে 349 রান করেছে, 24 ওভারে 129 স্ট্রাইক রেট, 3টি 50। বোলিংয়ে 2023-এ সে 8 ম্যাচে 12 উইকেট শিকার করেছে, ইকোনমি রেট 6.12। 2022-এ বোলিংয়ে 15 ম্যাচে 11 উইকেট শিকার করেছে, ইকোনমি 8.0, বেস্ট 18 রান দিয়ে 2টি। হ্যাঁ, 2023-22 দুটার আমি আপনাদেরকে তথ্য দিলাম, স্ট্যাট দিলাম, পরিসংখ্যান দিলাম। 2021 ধরলেও ভালো কিছু পাবেন, 20 ধরলেও ভালো কিছু পাবেন, 19ও ভালো, এর আগে তো আরও ভালো ছিল। এখন তারপর কেন কথা বলছি, কথা হচ্ছে এই কারণে, সাকিব আল হাসানের একটি বছর আপনি খুঁজে দিতে পারবেন না 2006 থেকে, তার অভিষেকের পর থেকে 2023 পর্যন্ত, যে এই বছর সাকিব আল হাসান অফ ফর্মে ছিল। কোন সেন্সে আমি বলি, ধরেন ওয়ানডে ফরম্যাট সাকিব আল হাসান যদি ব্যাটিংয়ে ভালো করে, তাহলে ভালো না করে বোলিংয়ে সে পুষিয়ে দিচ্ছে, বোলিংয়ে ভালো না করলে ব্যাটিংয়ে পুষিয়ে দিচ্ছে, কোনো কোনো দিক দিয়ে 2 ফরম্যাটে ভালো করছে। টি-20 তো এরকম, ব্যাটিং না হলে বোলিং, বোলিং না হয় ব্যাটিং, টেস্টও এরকম হয়। আবার কোনো কোনো সময় দেখা যায় ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে সাকিব আল হাসান পুষিয়ে দিচ্ছে, কিন্তু এবারের 2024 সালে এসে কিন্তু তার পারফরমেন্স আসলে এক্সপোজ হয়ে যাচ্ছে। না ব্যাটিংয়ে ভালো করছে, না বোলিংয়ে ভালো করছে, না ফিল্ডিংয়ে ভালো করছে। এই সব কিছু মিলে সাকিব আল হাসানের আসলে অ্যাটলিস্ট টি-20 ফরম্যাট থেকে নিজ দায়িত্বে সরে যাওয়া উচিত। কারণ আসলে আমরা তো সাকিব আল হাসান যে কেরিয়ার, সে ওভাবে বলতে পারি সাকিব আল হাসান কেন অপশন নেয় না, যে বয়কট ট্রেন্ড চালাবো যে সাকিব আল হাসান অপশন না, এভাবে আমরা বলতে পারি না। কারণ সাকিব আল হাসান একজন লিজেন্ড, তার নিজের একটা সম্মান আছে, তার নিজের সম্মান থাকা অবস্থায় কিন্তু তার অপশনে যাওয়া উচিত। আর টি-20 ফরম্যাটে সাকিব আল হাসানের অবস্থা তো আপনারা বললামই। তারপরও যদি সাকিব আল হাসান যদি একঘেয়েমি করে পড়েই থাকে যে না আমি খেলেই যাবো আরও খেলবো, কারণ 2 বছর আগেও আমরা বলতাম যে সাকিব আল হাসান আরও বেশি খেলুক, 2023 বিশ্বকাপ খেলবে, 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলবে কিনা আমরা নিজ থেকে চাইতাম, আমি ব্যক্তিগতভাবে চাইতাম। কিন্তু এখন আসলে সাকিব আল হাসানের ওই দলকে দেওয়ার মতো তেমন কিছু নেই, দলের এক প্রকার বোঝা হয়ে গেছে। এই টি-20 টিমে যদি আপনারা দেখেন যে ব্যাটিং ডিপার্টমেন্টে
তামিম, লিটন, মানে জুনিয়র তামিমের কথা বলছি, তামিম, লিটন, শান্ত, সৌম্য, সাকিব আল হাসান, এই পাঁচজনই এখন দলের বোঝা হয়ে গেছে। পারফরমেন্স তখন হচ্ছে যখন হৃদয় আর মাহমুদুল্লাহ ভালো করছে, যদিও মাহমুদুল্লাহ এবার বিশ্বকাপে ভালো করেনি, তারও অপশনের বিষয়ে কনসিডার করা হচ্ছে, সেটি নিয়ে আমি একটা ভিডিও করেছি, আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শুধু হৃদয়ের উপরে পারফরমেন্সটা আসলে ভর করছিল বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্সটা। বোলিংয়েও মূল ফোকাস থাকতো তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, সাকিব। শরীফুল যদিও খেলতে পারেনি একটি ম্যাচও, তাসকিন, মুস্তাফিজ এবং সাকিবের উপরে, এবং বোলিংয়ের মধ্যে স্পিনারদের মধ্যে শুধুমাত্র রিশাদ হোসেনের উপরে ভরসা থাকতো। সাকিব আল হাসানকে তো একটি ম্যাচে 1 ওভার, আরেকটি ম্যাচে কোনো ওভার বলই করানো হয়নি। এরকম অবস্থায় দলের ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট কোচ ভরসা পাচ্ছে না সাকিব আল হাসানের উপরে যে সে পারফর্ম করে দেখাবে। তাই আমার মতে সাকিব আল হাসানের আসলে টি-20 ফরম্যাট থেকে সরে যাওয়া উচিত। এটা তার নিজের কল হওয়া উচিত, কারণ বোর্ড, কোচ বা কেউ তো সাংবাদিক তাকে বলতে পারবে না আপনি অপশন নেন, কারণ তার কেরিয়ারে এত অর্জন রয়েছে যার কারণে তাকে হয়তো বা কেউ ওইভাবে ছোট করতে চায় না, কিন্তু আমিও করতে চাই না। কিন্তু তার নিজস্ব ভূমিকা রাখা উচিত যে আমি টি-20 ফরম্যাটে পারফর্ম করতে পারছি না, অন্যান্য ফরম্যাট খেললে হয়তো বা বোঝা যেত সে কিরকম পারফর্ম করে। কিন্তু টি-20 ফরম্যাটে যতটুকু দেখলাম ততটুকু মনে হচ্ছে যে আসলে সাকিব আল হাসান এবছর যে পারফর্ম করতে পারছে না সেটা দৃশ্যমান। এখন শেষ সিদ্ধান্ত সাকিব আল হাসানের, সাকিব আল হাসান কি করে। যদি সাকিব আল হাসান ছেড়ে দেয়, এখন অনেকে বলতে পারে সাকিব আল হাসান ছেড়ে দিলে কে আসবে। হ্যাঁ, সাকিব আল হাসান ছেড়ে দিলে কেউ নাই আমাদের, কিন্তু কাউকে না কাউকে তো সুযোগ দিতে হবে। সাকিব আল হাসান যখন অপশন নিয়ে নেবে কেউ না কেউ তো আসবে। আমরা মেহেদী হাসান মিরাজকে ট্রাই করাতে পারি, মেহেদী হাসান মিরাজ কিন্তু টি-20 ফরম্যাটে নেই, যদিও টি-20 ফরম্যাটে সে আদর্শ না, তবুও সাকিব ওয়ানডে এবং টেস্টে যেরকম মেহেদী হাসান মিরাজ অটো চয়েস, এরকম ভাবে টি-20 ফরম্যাটে হয়তো বা সাকিব আল হাসানের বিকল্প তো বাংলাদেশে কেউ নেই, কিন্তু যদি কেউ হতে পারে সেটা তো মেহেদী হাসান মিরাজ। আমি বলছি না মেহেদী হাসান মিরাজ যে অন্য আন্ডার 19 থেকে ক্রিকেটার আনুন, বা একটা সময় সাকিব আল হাসানকে ছাড়তে হবে, এখন কেন নয়, যেহেতু পারফর্ম করতে পারছে না। আমার মতে সাকিব আল হাসান আসলে অপশন বিষয়ে টি-20 ফরম্যাটে অ্যাটলিস্ট কনসিডার করা উচিত। আমি পুরো সব ফরম্যাটের কথা বলছি না, ওয়ানডে টেস্ট দেখিনি এই বছর তার, তাই সেটা বলাটা আসলে অবাঞ্ছনীয় হবে। তার কারণে আমি বলছি যে সাকিব আল হাসান টি-20 ফরম্যাটে তার কনসিডার করা উচিত অপশনের বিষয়ে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। শেষ পর্যন্ত এরকম আমরা দেখতে পারি যে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসান খেলছে, তো আমরা শুধু দেখতেই পারি। তবে যদি সাকিব আল হাসান খেলতে চাই, অবশ্যই সাকিব আল হাসানের ফিটনেস নিয়ে কাজ করতে হবে, সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে কাজ করতে হবে, ব্যাটিং, বোলিং এবং দলের ক্যাপ্টেন বা দলের কোচ যাতে তার উপর ভরসা করতে পারে সেই একটি অবস্থা বা অবস্থা তৈরি করতে হবে, যাতে সাকিব আল হাসানকে নিয়ে আমরা আগে যেরকম হতো যে সাকিব আল হাসান আমাদের মূল প্লেয়ার, যে সেই ম্যাচ জিতাবে, সেই জিনিসটা আমরা আসলে উপভোগ করতে চাই। যাক, ভালো কিছুর প্রত্যাশা রেখে সাকিব আল হাসানকে বেস্ট অফ লাক জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।